So now we move to types of meiosis. এই জায়গায় আগের পার্টটাতে আমরা মিয়োসিসকে যে ডিভাইড করেছিলাম অন দ্য বেসিস অফ देयर স্টেট, তার ধাপ অনুযায়ী মিয়োসিসকে আমরা ভাগ করেছিলাম মিয়োসিস 1, মিয়োসিস 2। বাট এখন আমরা এই মিয়োসিসকে ডিভাইড করব সে কি টাইপের ফরমেশনে কাজে লাগছে তার উপর বেস করে, এবং সেই ক্ষেত্রে মনে রাখবি আমরা একে তিনটে ভাগে ভাগ করছি। নাম্বার 1 জাইগোটিক মিয়োসিস, number 2 gametic meiosis, and number 3 is sporic meiosis. তো আমরা খাতায় একদম এইভাবেই ফর্ম করব জাইগোটিক meiosis, gametic meiosis and sporic meiosis, right? তো এই যে জাইগোটিক meiosis আমি লিখেছি, please remember this is also known as initial meiosis. This is also known as initial meiosis. কেন বলছি আমি একটু বাদেই বলবো initial meiosis, whereas gametic meiosis কে আমরা বলে থাকি terminal meiosis. Terminal meiosis, right? And এই যে আমাদের sporic meiosis আমরা লিখেছি, that is known as intermediate অন্তর্বর্তী meiosis. তাহলে প্রথমেরটাকে আমরা নাম দিয়েছি ইনিশিয়াল meiosis বা একদম প্রারম্ভিক meiosis বলা হয়। তারপরে দেখ গ্যামেটিক প্রান্তীয় meiosis বা টার্মিনাল meiosis, ক্লিয়ার? এন্ড এই যে আমাদের sporic meiosis তাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট meiosis। তো এই যে আমাদের প্রথমেরটা জাইগোটিক meiosis, একে কেন জাইগোটিক meiosis বলা হয়েছে তোরা জানিস? Anyone? Please write down after fertilization. It occurs, জাইগোটিক এর ওখানে লেখ, it occurs immediately after fertilization. It occurs immediately after fertilization in the zygote. Clear? তাহলে যেহেতু জাইগোট হওয়ার সময় থেকে এই মিয়োসিসটা শুরু হচ্ছে, আর তোরা জানিস জাইগোট মানে আমার সেই সেলটা যেটা কিনা একটা লাইফ শুরু করাবে। জাইগোট তো নিষেকের একদম নিষেকের পর প্রথম যে কোষটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি জাইগোট, তাই তো রে? এবং সেই জাইগোট থেকে আলটিমেটলি বিভাজনের মাধ্যমে অনেকগুলো সেল স্ট্রাকচার তৈরি হবে, অর্থাৎ একটা পুরো লিভিং বডি তৈরি হবে। জীবনের সূচনাটা হচ্ছে, তাই একে আমরা বললাম ইনিশিয়াল। বুঝতে পারলি? ইনিশিয়াল মানে তোরা জানিস দ্যাট ইনিশিয়েট। কিছু শুনতে পেলাম না ম্যাম, কিছু শুনতে পাইনি, আরেকবার যে মিয়োসিসটা স্টার্ট হচ্ছে আফটার ফার্টিলাইজেশন জাইগোট ফর্মেশনের সময়, রাইট? তার মানে জাইগোট সেই কোষটাতে যে মিয়োসিসটা হয় তাকেই আমরা বলছি ইনিশিয়াল মিয়োসিস বা জাইগোটিক মিয়োসিস। এবার কেন একে ইনিশিয়াল বললাম? তার কারণ জাইগোট হচ্ছে সেই প্রথম কোষটা যেটা বিভাজনের মাধ্যমে একটা এন্টায়ার লিভিং বডি তৈরি করবে, তাই না? আফটার ফার্টিলাইজেশন ফার্স্ট যে সেলটা তৈরি হয় তাকে আমরা বলি জাইগোট। কি রে, ইয়েস অর নো? এন্ড এই জাইগোটই গ্র্যাজুয়ালি ডিভাইড করে তৈরি করবে মাল্টিসেলুলার স্ট্রাকচার। তো এই কারণে একে আমরা বলে দিলাম ইনিশিয়াল মিয়োসিস, রাইট? উল্টো দিকে গ্যামেটিক মিয়োসিস কাকে বলবি না? যে মিয়োসিসটা গ্যামেট ফর্মেশনের সময় পার্টিসিপেট করে, যে মিয়োসিসটা গ্যামেট ফর্মেশনের সময় পার্টিসিপেট করে, মানে গ্যামেট ফর্মেশনটা যে মিয়োসিসের মাধ্যমে হচ্ছে তাকেই কিন্তু আমরা বলবো গ্যামেটিক meiosis. So please write down
This meiosis occurs at the time of gamete formation. ঠিক আছে? This meiosis occurs at the time of gamete formation. এবার দেখ gamete formation মানে এইবার এই দুটো গ্যামেটই ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করবে। তার মানে গ্যামেট ফর্মেশন একটা জীবের লাইফ সাইকেলের আমরা বলে থাকি লাস্ট স্টেজ। তার কারণ কি প্রথমে তার নরমাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয়, তারপর সে সেক্সুয়ালি ম্যাচুরিটি গেইন করে এবং যখন সে সেক্সুয়ালি ম্যাচিউর হলো তখনই তার গ্যামেট তৈরি হবে। তার মানে এটা হচ্ছে জীবের একদম লাস্ট স্টেজ লাইফ সাইকেলের, রাইট? তো তাই একে আমরা বললাম টার্মিনাল মিয়োসিস। Yes or no? Tell me in the chat box. Zygoticটা আমি আবার রিপিট করছি, তাহলে ওখানে লেখ occurs, যারা লিখতে পারিসনি, occurs immediately after fertilization in the zygote. Occurs immediately after fertilization in the zygote. অর্থাৎ ফার্টিলাইজেশনের জাস্ট পরেই যখন জাইগোট তৈরি হচ্ছে সেই জাইগোট গঠনের সময় এই মিয়োসিসটা হয়ে থাকে, আর তাই একে আমরা বললাম জাইগোটিক মিয়োসিস। তার মানে দেখ এই যে গ্যামেট তৈরি হওয়ার সময় হচ্ছে বলে গ্যামেটিক মিয়োসিস নাম দিয়েছি। তাহলে কোন প্রোডাক্ট তৈরি হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা এখানে এদেরকে নাম দিলাম। তো তাহলে গ্যামেটিক মিয়োসিসের ঘরে লিখেছিস হয়তো that occur at the time of gamete formation, that occur at the time of gamete formation, ঠিক আছে? and now move to spore. ওখানে আগে লিখে নে that occurs at the time of spore formation. স্পোর বা রেণু গঠনের সময়, স্পোর বা রেণু গঠনের সময় যেহেতু এই মিয়োসিস পদ্ধতিটা হচ্ছে তাই একে আমরা বলে থাকি স্পোরিক মিয়োসিস। আর তোরা জানিস এই যে স্পোর বা রেণু এটা কিন্তু একটা মধ্যবর্তী দশা। তার কারণ এই রেণু বিদারণ পদ্ধতিতে জার্মিনেশন পদ্ধতির মাধ্যমে সে আবার একটা ইন্টারমিডিয়েট স্টেজ তৈরি করে গ্যামেটোফাইটিক স্টেজ, এবং সেই গ্যামেটোফাইটিক স্টেজ বা স্পোরোফাইটিক স্টেজের ফর্মেশনের মাধ্যমে তার লাইফ সাইকেল কমপ্লিট হয়। তার মানে এই যে স্পোর বা রেণুটা কিন্তু না তো কোনো ইনিশিয়াল ফর্মেশন না তো কোনো টার্মিনাল ফর্মেশন। জীবের জীবন চক্রে বা ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদের লাইফ সাইকেলের একটা মধ্যবর্তী গঠন, তাই একে আমরা নাম দিয়েছি ইন্টারমিডিয়েট মিয়োসিস। তো থার্ড পয়েন্ট এক্সাম্পল এ জাইগোটিকের আন্ডারে লেখ it occurs in green algae like Chlamydomonas, স্পাইরোগাইরা। এই অ্যালগিটার নাম আমরা শুনেছি তাই না? স্পাইরোগাইরা and ulothrix, 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 এই তিনটে অ্যালগির ক্ষেত্রে এই জাইগোটিক মিয়োসিসটা হয়। বাট গ্যামেটিক মিয়োসিসের ঘরে লেখ it occurs in green algae, it occurs in green algae Caulerpa, C-A-U-L-E-R-P-A, Caulerpa, gametic, sorry, gametic এর ঘরে লেখ Caulerpa
গ্যামেট ফর্মেশনের সময়টাই তো মিওসিসটা হচ্ছে। মেল বডিতে তৈরি হলো মেল গ্যামেট, ফিমেল বডিতে তৈরি হলো ফিমেল গ্যামেট, রাইট? উল্টো দিকে স্পোরিক মিওসিসের ঘরেলে it occurs in bryophyte, pteridophyte, gymnosperm and angiosperm. Gymnosperm and angiosperm. হলো তার মানে ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং কিছু কিছু অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এই মিওসিস পদ্ধতিটা আমরা দেখতে পাচ্ছি। তো এইবার দেখ, তাহলে এই জায়গা থেকে তোদের কাছে একটা টার্ম জানতে চাই, হোয়াট ইজ মিওসাইট? বলতে পারবি হোয়াট ইজ মিওসাইট? এনিওয়ান? মিওসিস পদ্ধতিতে যে সেলটা, যে কোষটা অংশগ্রহণ করে তাকেই আমরা বলবো মিওসাইট। ইয়েস, যে ডিপ্লয়েড সেলটা মিওসিস পদ্ধতিতে অংশগ্রহণ করছে তাকেই আমরা বলবো মিওসাইট। সো প্লিজ রাইট ডাউন the cell undergoing meiosis. The cell undergoing meiosis is called meiocyte. The cell undergoing meiosis is called meiocyte. হলো? তো তার মানে আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমাকে যদি জানতে চায় তাহলে সবথেকে প্রথম সেল সাইকেলের কোন ফেজে থাকবে ও বল তাড়াতাড়ি। সেল সাইকেলের প্রথমে ও যাবে ইন্টারফেজ G1 S G2, রাইট? তারপর K1, তারপর C1, তারপর ইন্টারকাইনেসিস, তারপর K2, তারপর C2. Is it clear to all of you? সবার মাথায় ঢুকেছে তো? তার মানে আমার মিওসিসের সিকোয়েন্স মানে কিন্তু শুধু K1 C1 ইন্টারকাইনেসিস K2 C2 নয়। ডোন্ট ফরগেট, ওকে, তার আগে ইন্টারফেজ পদ্ধতিতে অংশগ্রহণ করতেই হবে, রাইট? তো এবার আমরা যাব এই মিওসিসের মেকানিজম। Meiosis on the basis of its mechanism যখন gametic meiosis এর এক্সাম্পল ছিল green algae, collet bug and animal body. তো তাহলে মিওসিস এর মেকানিজমে আমরা এইমাত্রই দেখলাম, ওকে, যেতে হচ্ছে ইন্টারফেজ G1 S G2, তারপর মিওসিস 1। তো আমরা আজকে এখান থেকেই স্টার্ট করব, তার কারণ ইন্টারফেস অলরেডি আমরা পড়ে রেখেছি। তো এই যে মিওসিস 1, that is initiated after the parental chromosome have replicated. এটা তখনই হবে যখন প্যারেন্টাল ক্রোমোসোম তার রেপ্লিকেশন তৈরি করে রেখেছে, রেপ্লিকেশন প্রসেসে তার ডটার ডুপ্লিকেট কপি যখন তৈরি করছে তখনই এটা হয়ে থাকে। And please remember, this meiosis 1 is known as heterotypic. Heterotypic division or reductional division. তার কারণ আগেও বলেছি মাদার সেল ছিল 2n, বাট এখন যে ডটার সেল গুলো তৈরি হলো তারাও হয়ে যাচ্ছে হ্যাপ্লয়েড, তাই তো রে? তাহলে ক্রোমোসোম নাম্বার কমে গেছে, আর ক্রোমোসোম নাম্বার যেহেতু কমে গেছে তাই এদেরকে তোরা বললি হেটেরোটাইপিক অর রিডাকশনাল ডিভিশন। এন্ড এই জায়গা থেকে এর প্রথম যে ফেজটা ছিল তাকে আমরা নাম দিয়েছিলাম প্রোফেজ 1। প্রোফেজ 1। তো এখানে এই যে প্রোফেজ 1 এবং মাইটোসিসের যে প্রোফেজ 1 তার মধ্যে কিন্তু বেশ কিছু ডিফারেন্স আছে।
তার কারণ তোরা দেখেছিলিস মাইটোসিসের প্রফেজ মানে নিউক্লিওলাস নিউক্লিয়ার পর্দা প্রথম থেকেই অবলুপ্ত হতে শুরু করেছিল, starts to disappear in the early prophase. Dissociation, dehydration of water take place, জল বিয়োজিত হতে শুরু করেছিল। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবি আমার সেলে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা প্রথমেই ডিসঅ্যাপিয়ার করে না, তারা প্রথমেই অবলুপ্ত হবে না, এবং সেই জায়গা থেকে ওখানকার প্রফেসের থেকে এখানকার প্রফেস ওয়ান অনেক বেশি কমপ্লিকেটেড elongated process. So process one very complicated and elongated phase. তো এই প্রসেস ওয়ানের আন্ডারে আমরা প্রথম দেখছি যে পাঁচটা সাবস্টেজ এসেছে, তাদের মধ্যে ফার্স্ট ফেজকে তোরা নাম দিয়েছিস লেপটোটিন, তাই তো? আমরা নাম দিয়েছি লেপটোটিন। এবং এই যে লেপটোটিন, এই লেপটোটিনে কি হচ্ছে দেখ, each chromosome possess two chromatid but separate chromatid are not clearly visible। অর্থাৎ কি না, আমার এটা নিউক্লিয়াস, রাইট, তার নিউক্লিয় পর্দা, এটা তার নিউক্লিওলাস, এবং সেখানে একটা করে ক্রোমোজোম মানে আমরা জানি তার মধ্যে থাকে দুটো করে ক্রোমাটিড। বাট এই যে আমার বোর্ডে যে আঁকা ছবিটাতে তুই দুটো ক্রোমাটিড দেখতে পাচ্ছিস, প্রফেজ ওয়ানের লেপটোটিন দশায় দুটো ক্রোমাটিড দিয়ে তৈরি হলেও ক্রোমাটিড গুলোকে এত ক্লিয়ারলি আমরা দেখতে পাবো না। ইজ ইট ক্লিয়ার? সো তার মানে আমার এই জায়গা থেকে chromosomes are made up of two chromatid, but these two chromatid are not clearly visible, তাদেরকে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি না। And the second point, now the cell undergoing meiosis, there are two set of chromosomes. যে কোষটা মিওসিস পদ্ধতিতে অংশগ্রহণ করেছে সেখানে দুটো সেট অফ ক্রোমোজোমাল পার্ট রয়েছে, দ্যাটস ওয়াই তাকে তুই বলেছিলিস ডিপ্লয়েড, তাই না? আইদার সেখানে আমি যদি আমাদের হিউম্যান বডির রেসপেক্টে যদি বলি, তাহলে আইদার ফিমেল বডিতে রয়েছে XX অথবা মেল বডিতে রয়েছে XY। তার মানে যেহেতু দুটো ক্রোমোজোমাল সেট রয়েছে, সো ইট ইজ কনসিডার্ড অ্যাজ আ ডিপ্লয়েড কোষ, রাইট? এন্ড এই ক্ষেত্রে দেখ, এই যে ডিপ্লয়েড সেলের এই ক্রোমোজোমাল ফ্যাক্টরের মাধ্যমেই পরবর্তী জেনারেশনে ক্রোমোজোমাল রিকম্বিনেশন হবে। তার মানে এই যে ক্রোমোজোম গুলো, এগুলোকে আমরা বলতে পারি প্যাটার্নাল ক্রোমোজোম, বাবা মার ক্রোমোজোম, যার মধ্যে মিওসিসটা হবে, তাই তো রে? ইয়েস অর নো? এইগুলো প্যাটার্নাল ক্রোমোজোম তো, প্যাটার্নাল প্যারেন্টাল পিতৃমাতৃ ক্রোমোজোম, আর এই প্যারেন্টাল ক্রোমোজোমটাই এরপর ডিভিশন করবে এবং সেখান থেকে ফাদার আর মাদার তাদের ক্যারেক্টারিস্টিক ট্রান্সফার হবে তাদের পরবর্তী প্রজন্মে, রাইট? তো এবার দেখ, এই লেপটোটিনের পর আমরা যাব জাইগোটিন স্টেজ। বাট নিশ্চয়ই এখন অবধি তোদের বোর্ডের যে ছবিটা সেখানে তোরা দেখতে পাচ্ছিস যে ক্রোমোজোম গুলো নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের সাথেই রয়েছে, এরা এখনো ডিসঅ্যাপিয়ার করেনি। বাট এই জায়গায় আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয় প্লান্ট আর অ্যানিমালের রেসপেক্ট। কি হয় দেখ না, ইন কেস অফ দ্য প্লান্ট সেল, এই ক্রোমোজোম গুলো এই একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমের সাথে এরকম ভাবে জুড়ে গিয়ে একটা সুতোর মতো গঠন তৈরি করে। লাইক ধর এটা একটা সুতো, এটা একটা সুতো, এখানে ধর আরো একটা সুতো আছে, তো এই সুতোটা আর একটা সুতোর সাথে এরকম গিট বেঁধে তৈরি হয়ে আছে। তো তাহলে আমার ওই যে দুটো ক্রোমোজোম, ওই দুটো ক্রোমোজোমকে দেখে মনে হবে এরকম একটা গিট বাঁধা সুতোর মতো। এখানেও আরেকটা ক্রোমোজোমাল অংশ রয়েছে উপরের দিকে, আর নিচেও আরেকটা ক্রোমোজোমাল অংশ রয়েছে। তাহলে এই যে গিট বাঁধা ক্রোমোজোমটা, এই গিট বাঁধা ক্রোমোজোমটার একটা নাম রয়েছে, জানিস সেটাকে কি বলে? এনিওয়ান? সিনজেনেটিক নট।
জেনেটিক নট। কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে এটাকে আমরা নাম দিয়েছি সিনজেনেটিক নট। কিন্তু এটা প্লান্টের ক্ষেত্রে, কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে এই নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন রয়ে গেছে, আর ক্রোমোজোমাল পার্টগুলো জুড়ে এরকম ভাবে একটা ফুলের তোড়ার মতো অংশ তৈরি করে। ইয়েস, এন্ড দ্যাটস ওয়াই তখন তাকে আমরা নাম দিয়েছি বোকেট স্টেজ, রাইট? আর এই যে বোকেট স্টেজ, a term was coined by scientist ডার্লিংটন। বোকেট স্টেজ এই টার্মটা দিয়েছিলেন ডার্লিংটন, রাইট? তাহলে ঝট করে লিখে নে, during leptotin in the animal cell, end of all chromosome, end of all chromosome converge on one side। এই যে converge মানে কি, একটা দিকে মিট করা, converge on one side of the nuclear envelope and looks like a flower bouquet formation, looks like a flower bouquet formation, and it is known as bouquet stage or Darlington stage, bouquet stage or Darlington stage। But in case of plant cell, in case of plant cell, syngenetic knot formation take place, syngenetic knot, syngenetic spelling tag board e lekha ache, syngenetic knot formation take place। First of, it is the clumping of, clumping, C-L-U-M-P-I-N-G, clumping of all the chromosomes to one side of the nuclear envelope, to one side of the nuclear envelope in plant cell। ঠিক আছে?